নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ। এবং এই মুহূর্তে এই অনুষ্ঠান মানেই আমরা তাকে পাই যার প্রতিকার প্রতিবিধান তো অব্যর্থভাবে কাজ করে, কারণ তার সেভাবেই প্রেডিকশন, সেই আসপেক্টে তার প্রতিকার প্রতিবিধানে মানুষ আজকে সফল। এবং তার কাছ থেকে আমরা বেশ কিছু বিষয়ের উপরে আমরা জানতে পারি জ্যোতিষ, যেগুলোতে আমাদের যারা আগ্রহীও জ্যোতিষশাস্ত্র নিয়ে তারাও অনেকটা কিন্তু শিখতে পারে এই অনুষ্ঠানে তার কাছ থেকে। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন শক্তি উপাসক সনাতন জ্যোতিষ শ্রীকৃষ্ণ ভারতী। অনেক স্বাগত জানাবো দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর আজকে অনুষ্ঠানের যে বিষয়বস্তু, আগে সেই বিষয়বস্তু বলে দিই, খুব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। ফলহারিণী অবশ্য আমরা প্রত্যেকেই শুনছি, কিন্তু এই ফলহারিণী উৎসবে ভক্তি ও আত্মসংকল্পই হবে গোচরে মেষ থেকে মীন 12টি রাশির সাপমোচন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে থাকবে আলোচনা। তার আগে একটু ওনার আমরা চেম্বার বলে দেবো, অবশ্যই আপনারা নোট করবেন। প্রথমত বলি যে আজকে ওনার কিন্তু চেম্বার রয়েছে দুর্গাপুর, আগামীকাল অর্থাৎ শনিবার আসানসোল চেম্বার, আর রবিবার দিন 25 তারিখে স্পেশাল বুকিং রয়েছে যে যে চেম্বারে বলে দিচ্ছি, বারাসাত, গড়িয়াহাট, বেহালা, বালি, এগুলোতে কিন্তু স্পেশাল চেম্বার বুকিং রয়েছে রবিবারের জন্য। আরেকটি কথা বলে রাখি যে এই আপনারা যখন যোগাযোগ করবেন এমার্জেন্সি ভিত্তিতেও কিন্তু যোগাযোগের রাস্তা রয়েছে অনলাইনে। প্রত্যেক সপ্তাহে ওনার যে চেম্বার, রবি বুধ বারাসাত, গড়িয়াহাটে ওনার চেম্বার, মঙ্গল বৃহস্পতি শনি, সপ্তাহে 3 দিন, শনিবার বেহালা, রবিবার দিন হাতিবাগান চেম্বার, শুক্রবার বালিতে চেম্বার থাকে সাধারণত, সোমবার থাকে ওনার শেওড়াফুলি। এবং মাসিক ভিত্তিক মানে প্রত্যেক মাসে যে চেম্বার ওনার থাকে সেটা কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার, গুয়াহাটি মানে নর্থ ইস্টের দিকে গুয়াহাটি, আগরতলায় চেম্বার, মেচেদা, মেদিনীপুর, জামশেদপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, এই জায়গাগুলো মাসে একটা করে কিন্তু ওনার চেম্বার থাকে। এবং ডেটগুলো আমরা এখান থেকে দেখতেও পারেন, আমরা বলেও দিই। সুতরাং যে নাম্বারে বুকিং করবেন সেটি হচ্ছে 8274080294 এবং 9674890436। অনুষ্ঠান চলছে, বুকিং প্যারালাল চলছে। আজকে চলে যাব আমরা অনুষ্ঠানের মূল বিষয়বস্তুতে। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় দাদা আজকে রেখেছেন, আজকের বিষয় হলো ফলহারিণী উৎসবে ভক্তি ও আত্মসংকল্পেই তাতেই হবে গোচর ফলে। যে সাম্প্রতিক যে গোচরগুলো হচ্ছে মেষ থেকে মীন পর্যন্ত 12টি যে রাশি, কি হতে চলেছে, কি করলে কি হয় এবং কি অসুবিধাগুলো আছে, সাপমোচনটা কি পদ্ধতিতে হতে পারে। মানুষকে ঈশ্বরমুখী করা এটা একটি পুণ্যের কাজ। সুতরাং প্রত্যেকটা মুহূর্তে যেহেতু আধ্যাত্মিক একটি পেশাগত জীবন আমার রয়েছে, তাই সাধারণ মানুষকে সবসময়ের জন্য আধ্যাত্মিকতাকে, তাকে শরণাগত হওয়া কিংবা আধ্যাত্মিকতার বিষয়ে মানুষকে অবগত করা হচ্ছে আমার মৌলিক দায়িত্ব বলে আমি মনে করি। সবসময় চেষ্টা করেছি দুধের ওপরে যে স্বরটা থাকে, অর্থাৎ যতটুকু জিস্ট আমার বিগত অনুষ্ঠানগুলোতে, সেই স্বর অর্থাৎ জ্যোতিষ বিষয়ের সেই স্বরটাকে আপনাদের তুলে ধরবার জন্য, যাতে করে আপনারা আরও জ্যোতিষ বিষয়ে আগ্রহী হন এবং জ্যোতিষ বিষয়ে যাতে আপনারা আরও অবগত হন। প্রথমে বলবো, যেহেতু আমরা একটা সায়ান্নে এসে দাঁড়িয়েছি, অর্থাৎ আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে তার ঠিক 72 ঘন্টা থেকে 76 ঘন্টা পরেই কিন্তু আমার সর্বপরিত্রাণেয় মহাযজ্ঞ তারাপীঠ মহাশ্মশানে, সেটা হচ্ছে 104তম মহাযজ্ঞ। আমি এটা মা তারার কাছে আমার অত্যন্ত ভক্তি এবং প্রণাম, শতকোটি প্রণাম। আমার যোগ্যতা জানি না কতটা আছে। গত 3 বছর ধরে ফলহারিণী অমাবস্যা 104তম, এটা হচ্ছে মহাযজ্ঞ অমাবস্যার দিন। কিন্তু প্রকৃতপক্ষে আমি আগেই আপনাদেরকে বলেছিলাম, জ্যোতিষ পেশা আমার যতটা প্রবীণ, তার থেকে প্রবীণ কিন্তু আমার পৌরোহিত্য পেশা। অতএব এই হাতেই কিন্তু আমি সংখ্যাটা যোগফল 1000-এর কম কিন্তু কোনো মতেই হবে না। সেটা যে শুধুমাত্র অমাবস্যার মহাযজ্ঞ তা নয়, সেটা যে কোনো শান্তি সত্যায়ন হতে পারে, সেটা বাস্তু পুজোর যোগ্য হতে পারে, বিভিন্ন রকমের নবগ্রহ পুজো হতে পারে। কিন্তু তারাপীঠ মহাশ্মশানে এটা কিন্তু আমার 104তম অমাবস্যায় সর্বপরিত্রাণ মহাযজ্ঞ করা। তার ফাঁকে ফাঁকে কিন্তু অজস্র আছে, মানে সেটা অগুন্তি। কিন্তু মা তারার কৃপায় 2025 সালে এই যে ফলহারিণী অমাবস্যা, টানা 36টা অমাবস্যায় কিন্তু আমি যেতে সক্ষম হচ্ছি এখনো পর্যন্ত।
টানা 36টা অমাবস্যায়, এটা অর্থাৎ নিয়ে 36 হ্যাঁ, কেউ যদি খোঁজ খবর করে আমার অবর্তমানে, তারা কিন্তু জানতে পারবে সেখানে যারা চা বিক্রি করে, সেখানে যারা সাধু সন্ন্যাসী রয়েছে, যে অমুক ব্যক্তি অমুক সময় থাকেন কিনা। তাহলে এটা কিন্তু আমার একটা ডিভোশন বলতে পারেন, মানে আমি কতটা সততার সাহায্যে কাজটা করার চেষ্টা করি সেটা শুধু মুখে বললেই তো হবে না, সেটা আমার অবর্তমানে তারা কি বলছে সেটা কিন্তু জানতে হবে। তো যাই হোক, সবসময়ের জন্য আমরা বলি যে গ্রহ সংস্কার, গ্রহ প্রতিবিধান করতেই হবে, কারণ এত সমস্যা, প্রত্যেকটা মুহূর্তে সমস্যা। 2020 সেই সালে যে সমস্যাটা মাথা চাড়া দিয়েছিল, সেই সমস্যাটা আবার মাথা চাড়া দিয়ে কিন্তু বেড়াচ্ছে। কেন? মঙ্গলের বছর সবাই তো জানি। ঘরের ছেলের জন্মদিন, উপমা দিচ্ছি, সেই জন্মদিনে ঘরের ছেলে ঘরে নেই, রাত্রি 10টার সময় কি 11টার সময় আসলো, কখনো কি বাবা মার ভালো যায়? মঙ্গল হচ্ছে মেষের অধিপতি, মঙ্গল বৃশ্চিকের অধিপতি। আমি অনেক আগেই বলেছিলাম 28শে অক্টোবরের আগে পরিস্থিতি কখনো কিন্তু ভালো হতে পারে না ভারতবর্ষ এবং তথা বিশ্বে। কারণ মঙ্গল এই মুহূর্তে নিচস্থ অবস্থান কর্কটে, সিংহ রাশিতে 7 তারিখে যাবে, আবার সেখান থেকে ঘুরে কন্যা রাশিতে যাবে। কন্যা রাশি থেকে যখন সমসপ্তম বৃষ্টি বিনিময় হবে মঙ্গল শনি 20 যোগ, মানে আরো অত্যন্ত খারাপ। তুলা রাশিতে মঙ্গল যাবে, যতক্ষণ না মঙ্গল বৃষ্টিকে নিজের ঘরে আসছে ততক্ষণ এই ভূমিকম্প, এই চাপানোতর চলবে। নতুন নতুন দেখুন, আমরা কিন্তু নিজেদের কখনো সমস্যার ঊর্ধ্বে আনতে পারিনি। বিবেকানন্দ বলেছিলেন লেভেলিং আপ, অর্থাৎ যে কোনো সমস্যার ঊর্ধ্বে নিজেকে নিয়ে যেতে হবে। সমস্ত দিক থেকে কিন্তু আমরা একটা স্ট্রেসফুল লাইফ। আপনি দেখুন দিদি, কখনোই এখন যে আমরা বর্তমান পরিস্থিতি চলছে, যারা বিদ্যার্থী 7 দিন পড়াশোনা ছাড়া থাকতে পারবে না, যারা ব্যবসা করছেন তারা 7 দিন ব্যবসা ছাড়া থাকতে পারবেন না, যারা রিলেশনশিপে আছে 7 দিন কথা বন্ধ করে থাকতে পারবে না, যারা যে কোনো ধরনের চাকরি করছেন 7 দিন তাদেরকে একটা ফ্রি নোটিশ দিতে হবে। তার মানে কি, আমরা অনবরত ছুটছি, অনুপরমাণুর গতিতে আমরা ছুটছি। তার মানে কতটা স্ট্রেসফুল লাইফ আমাদের। আমরা ভ্রমণে খরচা করছি, আমরা এন্টারটেনমেন্টে খরচা করছি, কিন্তু আমাদের যে ঈশ্বর এই বিমুখতা আমাদেরকে আরো কক্ষচ্যুত করছে, এটা কেন আপনারা বুঝতে পারছেন না। যত আমরা ঈশ্বরের থেকে বিমুখ হব ততই কিন্তু এই ধরনের সমস্যা, এই ধরনের প্রেশার, আন্ডার প্রেশার আমাদের জীবন থেকে কিন্তু যাবে না। দাম্পত্য সেটাও সমস্যা হতে পারে, প্রণয়জনিত হতে পারে, বাচ্চা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। তাহলে যত আমরা ঈশ্বরমুখী হব, যত আমরা আধ্যাত্মিক চিন্তাধারণার মধ্যে থাকতে পারবো, তত কিন্তু আমরা, যত ঈশ্বরের সান্নিধ্যে থাকতে পারবো, তত কিন্তু আমরা সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবো। তাই সবাইকে আহ্বান জানাবো, যদি মনে হয় এখনো 76 ঘন্টা সময় থাকবে এই অনুষ্ঠান পরিবেশিত হওয়ার পর, যদি মনে হয় আজ দুর্গাপুর, কাল আসানসোল দিদি বলে দিয়েছেন, রবিবার স্পেশাল চেম্বার অনলাইন আছে, যদি মনে হয় ফলোয়ারিনী অমাবস্যাটাকে মহাযোগ, আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলেছি, বাগানে নিম গাছ লাগিয়ে ল্যাংড়া আম কখনো আশা করা যায় না। দেখুন, প্রতিকার প্রতিবিধান পঞ্চাঙ্গ মতে হতে পারে, সেখানে আমি বলেছি বার, তিথি, নক্ষত্র, করণ, যোগ, পূর্ণিমাতে হতে পারে, পঞ্চাঙ্গকে ধরে হতে পারে, কিন্তু অমাবস্যাকে আমরা একটা প্রাধান্য দিই। তার একটা মৌলিক কারণ আছে, কারণ দশমহাবিদ্যার দ্বিতীয় দেবী মা তারা, মা তারা হচ্ছে তারিণী তারা, সমস্ত বিপদকে কিন্তু মা তারাই কিন্তু তারায়। ফলরূপিণী অমাবস্যা, এই অমাবস্যা আমাদের বিভিন্ন নেতিবাচক ফলকে মা তারা হরণ করে, তার বিনিময় এক্সচেঞ্জ প্রথা বোঝানোর সুবিধার্থে বলছি, আমাদের নেগেটিভ ফলটা তিনি হরণ করে তার বিনিময়ে আমাদের পজিটিভ ফল দেয়। কিন্তু সেটা আমাদের পদ্ধতিগতভাবে কিন্তু যেতে হবে, ঠিক আছে? পদ্ধতি যদি আমরা অবলম্বন যদি কোনোভাবে না করি, তাহলে কোনোভাবে কিন্তু আমাদের ফল পাওয়া সম্ভব হবে না। এবারে বলি, মেষ থেকে মীন রাশির যে 12টি রাশি, প্রত্যেকেরই ভালো খারাপ আছে। দুটো একটি কারণ বলবো, এবং খারাপ কারণ কি জন্য হচ্ছে মেষ থেকে মীন, দুটো একটি পয়েন্ট বলবো ভালো কি, এবং দুটো একটি পয়েন্ট বলবো কেন খারাপ হচ্ছে, এবং তার উপাচারটি বলে দেবো, ঠিক আছে? উদাহরণস্বরূপ বলি, দেখুন, মিথুন রাশির একটি জাতক কিংবা জাতিকা পড়াশোনা করে, ধরুন কোনো জাতক খুব ভালো রেজাল্ট করেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বেরোলো, আবার কোনো জাতক ভালো রেজাল্ট করতে পারলো না। কর্কট রাশির কোনো জাতক, হ্যাঁ, তার রিলেশনশিপ সমস্যা একেবারেই নেই, খুব ভালো, কিন্তু অনেক কর্কট রাশির জাতকের প্রণয়জনিত কিন্তু কোনো সুখ লাভ হয়নি।
কন্যা রাশির অনেক জাতকের বিবাহিত জীবন অত্যন্ত সুখের, কিন্তু সব কন্যা রাশির বিবাহিত জীবন কি সুখের হয়? কেন? এই যে তারতম্যটায় আমি আসব। বৃশ্চিক রাশির প্রত্যেকটি ব্যবসায়ী যে ভালো তা নয়। কিছু ব্যবসায়ী বৃশ্চিক রাশি 100 টাকা লগ্নি করে অনেক টাকা মুনাফা অর্জন করছে, আবার কেউ 100 টাকা লগ্নি করে 10 টাকাও মুনাফা অর্জন করতে পারছে না। ধনুরাশি সবাই যে, যারা চাকরি করছে ধনুরাশি সবাই যে পদমর্যাদা পাচ্ছে, রাজমর্যাদা পাচ্ছে তা তো নয়। অনেকে দেখুন চাকরি থেকে বরখাস্ত হতে হচ্ছে। তাহলে এই তারতম্যের কারণটি কি? 9টি গ্রহ আমাদের, যে আমরা তো 12টি রাশির বাইরে কেউ নেই, 9টি গ্রহ আমাদের কোন ঘরে আছে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ধরুন মেষ লগ্ন, মেষ লগ্ন অনুযায়ী আমাদের বিচার করতে হয়। আমি যদি লগ্নটাকে টেনে এনে তুলা লগ্নে ঢুকিয়ে দিই, তাহলে তো পুরো ক্যালকুলেশনটাকে ঘুরে 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 যাবে, অর্থাৎ পুরো। তারপরে দেখুন কোনটি কোন ভাবের কারক। আপনার জন্মছকে যেই গ্রহটি ফল দিতে পারে নবতারা চক্রের তার অবস্থানটি কি। তাহলে এই যে গাণিতিক কারণগুলো, ম্যাথমেটিক্যাল কজ, যার ফলে কিন্তু আপনার প্রত্যেকের জীবন কিন্তু সমান নয়। আমরা আপাত দৃষ্টিতে একটা রাশিফল বলে দিয়ে চলে যাই, তা কিন্তু নয়। ইন্ডিভিজুয়াল বিচার যদি আমরা না করি, তাহলে আমরা আতান্তরেই সারা জীবন থেকে যাব। শুধু ম্যাথামেটিক্যাল কজ বলে নয়, বাড়ির পরিবেশ এবং সঙ্গ লাভ, প্রতিবেশী কিংবা আত্মীয়দের সহচর্যতা, সবকিছুই কিন্তু ডিপেন্ড করে মানুষের জীবনযাত্রা কিরকম হতে পারে এবং মানুষ কতটা সফল হতে পারে। এতটুকু অবশ্যই বোঝাতে পারলাম। এবার আসি সরাসরি মেষ রাশি। মেষ রাশিতে আমরা জানি যে 7.5 চলছে। মেষ রাশির বৃহস্পতি 3য় ভাবে এবং শনি হচ্ছে দ্বাদশ ভাবে অবস্থান। রাহুর অবস্থান মেষ রাশির ভাবে একাদশ ভাবে, রাহুর অবস্থান, কেতু পঞ্চমী। খুব টিপিক্যাল একটা বছর কিন্তু মেষ রাশির ক্ষেত্রে। যদি 7.5 শনি যদি আপনার রাশিচক্রে ভালো অবস্থায় থাকে, তাহলে পদমর্যাদা পাবেন, নানাবিধ আপনার লাভ হতে পারে, স্থান লাভ হতে পারে, দাম্পত্য জীবনে সুখ হতে পারে, যাদের বিয়ে হচ্ছে না বিয়ে হতে পারে। কিন্তু সব মেষ রাশির কি ভালো হচ্ছে? কেন খারাপ হতে পারে? দেখুন, কেন খারাপ হতে পারে তার অসংখ্য কারণ আছে, অসংখ্য কারণ। তার মধ্যে থেকে 2টি কারণ বলবো। প্রথম কারণ, শনি যদি কোনো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি শনি শত্রু গৃহে থাকে, তাহলে কখনো ভালো ফল কিন্তু হবে না। শনি যদি একমাত্র 7.5 শুভ হতে পারে, শনি যদি ভালো অবস্থা থাকে, তাহলে শনি যদি শত্রু গৃহে থাকে, কিংবা শনি যদি কোনো গ্রহেদের গোচরীয় ফল, যদি বৃহস্পতি রাহু এই যে মন্থরগতি সম্পন্নের যে গ্রহেদের অবস্থান, দেখুন গোচর ফলে গ্রহদের অবস্থান যদি নেতিবাচক থাকে, তাহলে ভালো ফল হবে না। এই 2টি কারণ বললাম। কি হতে পারে উপাচার, যেটাকে আমি আজকে সাপমোচন বলছি, মানে গ্রহেদের বিরূপ দৃষ্টি হচ্ছে, আমি এটাকে আজকের দিনের জন্য অভিশাপ হিসেবে ধরলাম। তাহলে এটা সাপমোচন কি হতে পারে মেষ রাশিদের জন্য? প্রধান 1 নম্বর হচ্ছে গ্রহ সংস্কার, পূর্ণাহতি, মহাযজ্ঞ। দ্বিতীয়, মহিলাদের লাল বস্ত্র দান করতে হবে। এটা হচ্ছে মেষ রাশির জন্য। দেখুন, ডাক্তার বলবে, ওষুধ দেবে, যে কোনো পথ্য দেবে। ধরুন আমার মধুমেহ রোগ হলো, ডাক্তার পথ্য দিল, কিছু নিয়ম দিল, আপনি হাঁটুন, আপনি কম খান। এবার আমি ওষুধ খেলাম না, ডাক্তারের যেটা প্রধান বক্তব্য সেটা শুনলাম না, ওষুধ খেলাম না, আমি হাঁটাহাঁটি করলাম, আমি না খেয়ে থাকলাম, তাহলেই যদি ডায়াবেটিস সেরে যায় তা তো না। কারণ আমার হচ্ছে প্রধান কর্তব্য হচ্ছে গ্রহ সংস্কার, মানে পথ্যটাকে আমাকে নিতে হবে, তারপরে গিয়ে উপাচার। কথাটা বুঝতে পারলাম? বৃষ রাশির ক্ষেত্রে যেহেতু 2য় ভাবে বৃহস্পতি, একাদশে শনির অবস্থান, এবং রাহু যেহেতু আপনাদের 10ম ভাবে অবস্থান, রাহু 10মে ভালো ফল দেয় না। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু শনির অবস্থান একাদশে থাকার কারণ, যেহেতু সুবর্ণমূর্তি আকার ধারণ করে আছে, বৃহস্পতি যেহেতু 2য়, অর্থনৈতিক সফলতা, কর্মের উন্নতি, কর্মপ্রাপ্তি, বিভিন্ন রকমের সম্মান প্রাপ্তি এবং বিভিন্ন রকমের সঙ্গলাভ, প্রণলাভ এগুলো হতে পারে। কিন্তু সব বৃষ রাশির কি ভালো হচ্ছে না। তাহলে অনেক কারণের মধ্যে কি খারাপ কারণ থাকতে পারে, সেটা হলো ফল, যখন ফলদায়ী গ্রহ যদি কখনো দুস্থানগত হয়, অর্থাৎ যেই গ্রহটা আপনাকে ফল দিচ্ছে সে যদি দুস্থানগত হয়, কখনো ভালো ফল পাবেন না। যেই গ্রহটা আপনাকে ফল দিতে পারে সে যদি প্রথম বন্ধনীর মধ্যে থাকে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, পাপক গ্রহ মধ্যগত হয়, কখনো ফল কিন্তু আপনি পাবেন না। সাপমোচন কি? সেই গ্রহ সংস্কার, পূর্ণাহতি, কপালে দইয়ের তিলক পরে যে কোনো শুভ কাজে যাবেন। মিথুন রাশির ক্ষেত্রে প্রথম হচ্ছে
যেহেতু শনি হচ্ছে দশমী উদ্বেগজনক এবং রাশিতেই আপনার বৃহস্পতির অবস্থান, বিভিন্ন রকম মিথুন রাশি কিন্তু নেতিবাচক, মানে হওয়া কাজ পণ্ড হওয়ার মুখে, বাতিল হওয়ার মুখে। কিন্তু অনেক মিথুন রাশি জাতক জাতিকাদের সবার তো ভালো হচ্ছে না। খারাপ হওয়ার কারণটা কি? এই কারণগুলো জানুন। কারণ হচ্ছে ফলদানকারী গ্রহ যদি আপনার নবতারা চক্রে যদি বদ নক্ষত্র প্রাপ্ত হয়, প্রত্যরী, বিপদ এই ধরনের নক্ষত্র যদি প্রাপ্ত হয়, তাহলে কখনো ভালো ফল পাবেন না। সেই লগ্ন প্রতিকারক যদি আপনার দুস্থানগত হয়, কখনো ভালো ফল পাবেন না। সাপমোচন কিসে হতে পারে? সেই পূজা, সেই গ্রহ সংস্কার, সেই পূর্ণাহুতি। বৃষ্টির জল বাড়িতে ধরে রাখুন, অনেক দিক থেকে কিন্তু আমরা শুভ ফল পেতে পারেন। যারা কর্কট রাশি, বৃহস্পতি দ্বাদশে অশুভ ফল, শনি নবমে অশুভ ফল, খুব ক্রিটিক্যাল কর্কট রাশির ক্ষেত্রেও। রাহু অষ্টমে অশুভ ফল, কেতু দ্বিতীয় অশুভ ফল। আমি কিন্তু বৃহস্পতি, শনি, রাহু, কেতুকে নিয়ে আমার মাথা ব্যথাটা বিশেষ করে, কারণ এরা হচ্ছে মন্ত্রগতি সম্পন্ন। তাহলে অত্যন্ত অশুভ ফল, মিশ্র ফল আপনারা পেতে পারে, কখনো ভালো কখনো খারাপ। কেন খারাপ হয় বেশিরভাগ ক্ষেত্রে জানবো। সেটা হচ্ছে আত্মকারক গ্রহ সবারই থাকে, যে পয়েন্টগুলো বলছি সেটা কিন্তু সবারই থাকতে পারে। প্রত্যেকটি রাশিকে আলাদা আলাদা করে দুটো পয়েন্ট সংযোজন করছি বোঝানোর সুবিধা। অর্থাৎ ভাগ্য নিয়ন্তা গ্রহ, আত্মকারক গ্রহ যদি আপনার অশুভ অবস্থায় থাকে, আত্মকারক গ্রহ এবং অমাত্মকারক গ্রহ। আত্মকারক গ্রহ কি? রাশিচক্রের 30 ডিগ্রিতে যেই গ্রহের স্ফুট বেশি সেটা আত্মকারক, আত্মকারকের পরে যেই গ্রহের স্ফুট সেটা হচ্ছে অমাত্মকারক। এটা মাথায় রাখতে হবে। সাপমোচন কিসে হয়? গ্রহ সংস্কার, পূর্ণাহুতি, পুজো। শ্মশান কিংবা হাসপাতালে জল দান করবেন নিয়মিত, শ্মশান কিংবা হাসপাতালে, অনেক ভালো ফল পাবেন। সিংহ রাশির ক্ষেত্রে ঢাইয়া চলছে অষ্টক শনি, বৃহস্পতি একাদশে শুভ, অত্যন্ত শুভ, কিন্তু শনি নবমে ধনক্ষয় দেয় সিংহ রাশির সাপেক্ষে। রাহু সপ্তমে শুভ নয়, কেতু আবার জন্ম রাশিতে আছে, তাই শুভ নয়। বৃহস্পতি আপনাদের ত্রাতা সিংহ রাশির জন্য, কিন্তু সব ক্ষেত্রে কি সিংহ রাশি শুভ হবে? যদি না হয়, কেন তার কারণ থাকতে পারে। শনি শত্রু গৃহে নেই তো, শনি মেষ রাশিতে নেই তো শত্রু গৃহে, শনি সিংহ রাশিতে নেই তো শত্রু গৃহে, শনি বৃশ্চিক রাশিতে নেই তো শত্রু গৃহে। দেখতে হবে শনি তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি নেই তো, সপ্তম এবং দশম দৃষ্টি শনির অধঃগত। শনি যেখানে দৃষ্টি দেবে সপ্তম এবং দশম, আপনার যেই ভাব হবে সেটা যদি প্রণয় হয় ছারকার হয়ে যাবে, কর্ম হয় ছারকার হয়ে যাবে, ব্যবসা হয় ছারকার হয়ে যাবে। শনির অধঃগত দৃষ্টি নেই তো, এটা দেখতে হবে। সাপমোচন কিসে? কালী তারার নাম করুন, মহাযজ্ঞে সামিল হন, পূর্ণাহুতি দিন। চোখের ওষুধ দান করুন, যাদের দেখবেন চোখের অসুবিধা আছে তাদেরকে চোখের ওষুধ দান করতে পারেন। কন্যা রাশি, বৃহস্পতি দশমে প্রণয়ভঙ্গ, সপ্তমী অনিষ্ট, রাহু ষষ্ঠে একমাত্র শুভ স্থান, শুভ ফল দেয়, কেতু আবার দ্বাদশে মানে অশুভ, মিশ্র ফল কন্যা রাশির ক্ষেত্রে। হ্যাঁ, খারাপ কোন কোন ক্ষেত্রে হতে পারে? সব ক্ষেত্রে তো ভালো হয় না। কোন কোন ক্ষেত্রে? কন্যা রাশি তো সবাই ভালো ফল পাচ্ছে তা নয়, খারাপ হচ্ছে অনেকের। কারণ জানতে হবে। একাধিক কারণের মধ্যে দুটি কারণ বলি। ফলদানকারী গ্রহ যদি পাপক গ্রহ যুক্ত হয়, বৃহস্পতি আপনার ফল দেয়, সে যদি রাহু যুক্ত হয় ফল দেবে না, সে যদি কেতু যুক্ত হয় ফল দেবে না, দুস্থানগত হলে ফল দেবে না। নেতিবাচক দৃষ্টি যদি থাকে, ধরুন বৃহস্পতির ওপর যদি রাহুর কোনো দৃষ্টি থাকে, সমসপ্তম দৃষ্টি বিনিময় হয়, অর্থাৎ যেই গ্রহটা আপনাকে ফল দিতে পারে সে যদি বলহীন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ভালো ফল কখনো পাবেন না। সাপমোচন কিসে হয়? গণেশ বন্দনা করতে পারেন, গ্রহ সংস্কার, পূর্ণাহুতি, মহাযজ্ঞে, অমাবস্যায়। 43 দিন কেশরের তিলক পরে যে কোনো কাজে কিন্তু আপনারা যাবেন, ঠিক আছে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত শুভ হচ্ছে শনি, কারণ শনি ষষ্ঠভাবে আছে সুবর্ণমূর্তি আকার ধারণ করে, বৃহস্পতি রজতমূর্তি আকার ধারণ করে নবম ভাবে, রাহু পঞ্চমে অশুভ, কেতু একাদশে শুভ অবস্থান। বুঝতে হবে খারাপ কোন কোন ক্ষেত্রে হতে পারে, কেন হতে পারে, মানে কেন খারাপ বলছি, এই কারণগুলো থাকলে আপনার খারাপ হবে। শুধু যে ভালো যোগ থাকলে ভালো ফল পাবেন তা নয়, সব তুলা রাশি ভালো ফল পাচ্ছে তা একেবারেই নয়। খারাপ কোন কোন ক্ষেত্রে হতে পারে? ফলদানকারী গ্রহ যদি আপনার কম্বাস্ট হয়, দগ্ধ হয়, রবির সাথে 15 ডিগ্রির মধ্যে যদি চলে আসে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন না। ফলদানকারী গ্রহ যদি রবির সাথে 15 ডিগ্রির মধ্যে আসে, আপনার যদি বাধক স্থান হয়, বাধকপতির দশা চলে, তাহলে কি সিংহ রাশি হচ্ছে, সিংহ রাশির ঘর হচ্ছে তুলা রাশির জন্য কিন্তু বাধক স্থান। অর্থাৎ রবির যদি মহাদশা চলে কখনো ভালো ফল পাবেন না। সাপমোচন, গ্রহ সংস্কার, বাড়িতে গঙ্গা জল সর্বদা রাখতে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টমী বৃহস্পতি ভালো না, ধনহানি করবে, শনি পঞ্চমে একদমই অশুভ। কোন কোন ক্ষেত্রে বৃশ্চিক রাশি খারাপ ফল হতে পারে তার দুটি কারণ। কোনো গ্রহ যদি উপচয় গৃহহীন হয়, অর্থাৎ আপনার রাশিচক্রে 3, 6, 11তে যদি কোনো গ্রহ না থাকে, তাহলে কখনো ভালো ফল পাবেন না। দেখুন জ্যোতিষের মহাসাগরে কতগুলো পয়েন্ট আছে। বক্রী গ্রহের দশা থাকলে কিন্তু
কখনো ভালো ফল চলবে না। ধরুন বৃহস্পতিবার রেট্রোগেট, তার মহাদশা কিংবা অন্তর্দশা চলছে, কখনো ভালো ফল পাবেন না। সাতমোচন কিসে হয়? পূর্ণাহুতি, অমাবস্যায় পুজো সামিল হন, সকালে মধু খান, আর যদি ডায়াবেটিস থাকে তাহলে অন্য কাউকে মধু দান করুন, তাতেও হবে। ঠিক আছে, এবার আসছি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে বৃহস্পতি সপ্তমে, রাজপূজা, শনি চতুর্থে শত্রুবিধি, যদিও আপনাদের ঢাইয়া চলছে, কণ্টক শনি, রাহু তৃতীয় শুভ, কেতু নবমে অশুভ। ভালো ফল পাবেন, কিন্তু যদি খারাপ হয় সবসময়ের জন্য, তার কি কারণ থাকতে পারে? এগুলোকে জাস্টিফাইড করতে হবে, খুঁজতে হবে, এগুলোর প্রতিবিধান করতে হবে। সবসময় মাঙ্গলিকের প্রতিকার করব, গুরুচণ্ডালের প্রতিকার করব, লাভ নেই। এই পয়েন্টগুলোকে রেকটিফাইড করতে হবে। ফলদানকারী গ্রহ যদি নিচস্থ হয়, শনি যদি নিচস্থ হয়, বৃহস্পতি যদি নিচস্থ হয়, সেই নিচস্থ গ্রহে যদি মহাদশা চলে, অন্তর্দশা চলে, কোনো কিছুতে লাভ হবে না। এবং 5 নম্বর এবং 9 নম্বর গ্রহ, এই ঘর যদি গ্রহহীন হয়, কোনো যদি গ্রহ না থাকে, অর্থাৎ কোনপতি যদি গ্রহহীন হয়, 5 এবং 9 একটা গ্রহ অন্তত থাকা দরকার, শুভ গ্রহ। সাতমোচন পূর্ণাহুতি দিতে হবে, ব্রাহ্মণদের সেবা করবেন। মকর রাশি অশুভ, সুবর্ণমূর্তি আকার তৃতীয় শনি, অত্যন্ত শুভ, অনেক ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে। যদি না হয় তাহলে তার জন্য দান কি দায়ী হতে পারে? 1, 4, 7 দশে যদি কোনো গ্রহ না থাকে কেন্দ্রস্থানে, নিচস্থ গ্রহে যদি দশাফল চলে, তাহলেও কিন্তু ভালো ফল পাবেন না। মকর রাশির জন্য আপনাদের সাতমোচন হতে পারে সেই গ্রহ সংস্কার, সেই অমাবস্যার পূর্ণাহুতি। কুকুরকে সেবা করবেন, কুকুরকে লাঠি চাটা মারবেন না, কুকুরকে জল ছুঁড়ে দেবেন না, এগুলো করবেন না কখনো। মকর রাশি সবার জন্য বলছি, মকর রাশি বিশেষ ক্ষেত্রে। কুম্ভ, রজতমূর্তি আকার বৃহস্পতি পঞ্চমে আছে, শুভ ফল। শনি যেহেতু দ্বিতীয় আছে, শুভ ফল। চিত্তক্লেশ, মাফ করবেন, খারাপ ফল কোন সময়? গ্রহরা যদি অশুভ হয়, অশুভ গ্রহ সম্বন্ধ হয়, ষষ্ঠ অষ্টম সম্বন্ধ সৃষ্টি করে, চতুর্থ দশম সম্বন্ধ যদি সৃষ্টি করে। সাতমোচন সেই পূজা সংস্কার, পূর্ণাহুতি। মধ্যমা আঙ্গুলের সাইজে পেরেক বাড়িতে রাখবেন। মীন রাশি লাস্ট, বৃহস্পতি চতুর্থে, অর্থনাশ, শনি জন্মরাশিতে খারাপ। সব মীন রাশির যে সাড়ে সাথী চলছে, খারাপ কোথায় হতে পারে? সাড়ে সাথী চলছে বলে যে খারাপ তা নয়, এর জন্য খারাপ হতে পারে 9টি গ্রহই যদি আপনার সমরাশিতে থাকে, কোনো গ্রহ যদি বিষম রাশিতে না থাকে। সমরাশিতেও গ্রহ থাকতে হবে, বিষম রাশিতেও গ্রহ থাকতে হবে। 9টি গ্রহই কি আপনার চররাশিতে যেন না থাকে, চররাশিতেও গ্রহ থাকতে হবে, স্থির রাশিতেও গ্রহ থাকতে হবে, এবং দ্বৈত রাশিতেও গ্রহ থাকতে হবে। সাতমোচন কিসে? অমাবস্যার মহাযজ্ঞে পূর্ণাহুতি। তীর্থযাত্রীরা যারা যাচ্ছেন তীর্থে, তাদেরকে যৎসামান্য কিঞ্চিত দান করুন, ভালো হবে। অমাবস্যা প্রত্যেককে স্বাগত। দিদি যদি কিছু বলার থাকে বলুন। একদমই তাই। প্রথমত বলবো যে খুব অসম্ভব সুন্দরভাবে উনি বোঝালেন এবং খুব সহজ পদ্ধতিতে উনি বোঝালেন, আমাদের বোঝার মতো করে। যাই হোক, আমি আরেকবার আপনাদের বলে রাখি যে এই যে ফলহারণী অমাবস্যা, এখানে কিন্তু এটা এবছরে 104তম এই সর্বপরিত্রাণ, এই মাসে সর্বপরিত্রাণের মহাযজ্ঞ রয়েছে। বুঝতেই পারছেন, গ্রহগত সমস্যার থেকে বেরিয়ে আসা, গ্রহ সংস্কারের পাশাপাশি অবশ্যই পূর্ণাহুতির জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন 8274080294 এবং 9674890436, এই দুটো নাম্বার। এটা অবশ্যই আপনাদের বুকিং ফোন নাম্বার। আর আজকে ওনাকে দুর্গাপুর পাচ্ছেন, আগামীকাল শনিবার আসানসোল, রবিবার 25 তারিখ 25শে মে রবিবার বারাসাত, গড়িয়াহাট, বেহালা, বালিতে স্পেশাল বুকিং কিন্তু রয়েছে। আর অবশ্যই ইমার্জেন্সি ভিত্তিতে আপনারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। সপ্তাহে আপনার প্রত্যেক সপ্তাহে রবি বুধ বারাসাত, মঙ্গল বৃহস্পতি শনি গড়িয়াহাট, শনিবার বেহালা, রবিবার হাতিবাগানে পাচ্ছেন ওনাকে, শুক্রবার বালি, সোমবার শাওরাফুলি, এবং মাসে ওনার চেম্বার রয়েছে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার, গুয়াহাটি, আগরতলা, এছাড়া মেচেদা, মেদিনীপুর, জামশেদপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এবং বোলপুরে চেম্বার রয়েছে। বুকিং ফোন নাম্বারে অবশ্যই আপনাদের কিন্তু 15 সেকেন্ড যদি সময় পাই তাহলে বলে দিই। সামাজিক বার্তা, 24 ঘন্টার মধ্যে অন্ততপক্ষে 5 মিনিট ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন করুন, পূজা নিবেদন করুন, 5 মিনিট 24 ঘন্টায়। এটা সামাজিক বার্তা, প্রত্যেকেই করুন, ঈশ্বরমুখী হন, নাহলে কোনো বাঁচার কোনো রাস্তা কিন্তু আমাদের আগামী দিনে নেই। সবসময় আন্ডার প্রেশারে আমাদের থাকতে হবে, প্রেশারের ঊর্ধ্বে নিজেকে নিয়ে যেতে হবে, পুজো করতে হবে, আধ্যাত্মিকতার শরণাপন্ন হতে হবে। প্রত্যেকেই ভালো থাকবেন। আর তারাপীঠে সবাইকে স্বাগত। 104তম মহাযজ্ঞে আসতেও পারেন, বাড়িতে বসেও সবাইকে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে, দেখতে পারবেন পুজো মহাযজ্ঞ। মানে অনলাইনেও কিন্তু আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, স্বচ্ছ আর কি করছি সেটা যদি না দেখাতে পারি তাহলে লাভ কি? হ্যাঁ, সুতরাং এটা একটা বড় সুযোগ, আপনারা যোগাযোগ করতে থাকুন। আজকের হাতের সময় নিয়ে আগামী দিনে আবারও কিছু আলোচনা নিয়ে অবশ্যই ওনাকে নিয়ে ফিরবো। অনেক ধন্যবাদ দাদাকে এবং ধন্যবাদ আপনাদের জানাই। প্রত্যেকে ভালো, নমস্কার।